নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের স্বাগত জানাচ্ছি। আজ 9 সেপ্টেম্বর 2025। নমস্কার। আমরা আজ ডুব দেব, আজকের দিনের ভারতীয় শেয়ার বাজারের গভীরে একটু বোঝার চেষ্টা করব। একদম। আজকের আলোচনার বিষয় তো এটাই, 9 সেপ্টেম্বরের বাজার বিশ্লেষণ, যাকে বলে বিশ্লেষণ। আমরা আজকের ক্লোজিং ডেটা দেখব, বাজারের মূল চালিকা শক্তি কী ছিল, আর বিশেষ করে ইনফোসিসের ওই বাইব্যাক ঘোষণাটা। হ্যাঁ, ইনফোসিসের খবরটা তো আজ বাজারের মূল কেন্দ্রবিন্দু ছিল, যার ফলে আইটি সেক্টরে একটা বেশ জোয়ার দেখলাম আমরা, তাই না? ঠিক। তো চলুন এই তথ্যভিত্তিক আলোচনায়, তথ্য নিরীক্ষা আলোচনায় আমরা বোঝার চেষ্টা করি যে আজকের বাজারের এই যে ওঠানামা, এর পেছনে ঠিক কি কি কারণ কাজ করছিল। চলুন শুরু করা যাক। দিনের শেষে যদি আমরা একটা সামগ্রিক ছবি দেখি, তাহলে সেন্সেক্স আর নিফটি দুটোই কিন্তু মাঝারি লাভে বন্ধ হয়েছে। সেন্সেক্স ধরুন বেড়েছে 314.02 পয়েন্টস, শতাংশের হিসাবে +0.39%। বন্ধ হয়েছে 81,101.32 এ। আচ্ছা। আর নিফটি বেড়েছে 95.45 পয়েন্টস, এটাও +0.39%। ক্লোজিং লেভেল 24,868.60। এটা নিয়ে পরপর দুদিন হলো বাজার একটু ওপরে উঠল। হেডলাইন সংখ্যাগুলো দেখে তো মনে হচ্ছে বাজার বেশ ভালোই ছিল, কিন্তু এর ভেতরে কি অন্য কোনো গল্প আছে? গভীরে দেখলে ঠিক এখানেই বিষয়টা একটু যাকে বলে জটিল। এই যে বৃদ্ধিটা আমরা দেখলাম, সেন্সেক্স নিফটির যে পয়েন্ট বাড়লো, এটা কিন্তু বেশ সংকীর্ণ ছিল, ন্যারো যাকে বলে। ন্যারো বাজারের বেশিরভাগ স্টক কিন্তু এই র্যালিতে সেভাবে অংশই নেয়নি। বলতে গেলে প্রায় পুরো দৌড়টাই টেনেছে একা ইনফরমেশন টেকনোলজি বা আইটি সেক্টর। ও আচ্ছা, তাহলে এই আইটি সেক্টরের হঠাৎ এতটা উত্থানের কারণটা কি হলো? সোমবার মার্কেট বন্ধের পর কি এমন কিছু খবর এলো? হ্যাঁ, ঠিক তাই। এর প্রধান কারণ বা যাকে বলে ক্যাটালিস্ট, সেটা হলো ইনফোসিসের একটা ঘোষণা। সোমবার মার্কেট বন্ধ হওয়ার পর ইনফোসিস জানায় যে তাদের বোর্ড আসছে 11 সেপ্টেম্বর, পরশুদিন, একটা শেয়ার বাইব্যাক প্রস্তাব নিয়ে আলোচনা করবে, বিবেচনা করবে। বাইব্যাক তো কোম্পানি নিজের শেয়ার বাজার থেকে কিনে নেয়? একদম। এতে বাজারে শেয়ারের যোগান কমে, যা অনেক সময় শেয়ার প্রতি আয় বা ইপিএস বাড়াতে সাহায্য করে। আর অনেক সময় ম্যানেজমেন্ট যখন মনে করে তাদের শেয়ারের দাম কম আছে, আন্ডারভ্যালুড, তখনও তারা বাইব্যাক ঘোষণা করে। এটা ইনফোসিসের পঞ্চম বাইব্যাক হতে চলেছে। আর ইনফোসিস স্টকের উপর এর প্রভাব তো একেবারে দিনের আলোর মতো স্পষ্ট দেখা গেল। খুব স্পষ্ট। স্টকটা দিনের সেরা পারফর্মার ছিল, প্রায় 4.85% থেকে 5% বেড়ে 1502 রুপিয়া 40 পয়সাতে বন্ধ হয়েছে। দারুণ। নিফটি 50 আর সেন্সেক্স দুটোরই টপ গেইনার তাহলে? হ্যাঁ, দুটো ইন্ডেক্সেরই টপ গেইনার ছিল ইনফোসিস, আর ভলিউমও ছিল প্রচুর। ধরুন প্রায় 1,30,00,000 শেয়ার হাত বদল হয়েছে, যার মোট মূল্য 1950 কোটি টাকার বেশি। ভাবা যায়। আর এটা তো শুনলাম যে সেন্সেক্সের মোট যে 314 পয়েন্ট বাড়লো, তার মধ্যে 200 পয়েন্টের বেশি নাকি একাই ইনফোসিস দিয়েছে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, 200 পয়েন্টের বেশি অবদান একা ইনফোসিসের। ওয়াও। আর দেখুন, মজার বিষয় হলো এই যে পজিটিভ হাওয়াটা, এটা শুধু ইনফোসিসেই থেমে থাকেনি, পুরো আইটি সেক্টরেই ছড়িয়েছে। একদম, পুরো আইটি সেক্টরেই ছড়িয়ে পড়েছে। নিফটি আইটি ইন্ডেক্স দিনের সেরা সেক্টর পারফর্মার ছিল, প্রায় 2.76% বেড়েছে। আর এই ইন্ডেক্সের সবকটা স্টকই কিন্তু লাভে বন্ধ হয়েছে। সত্যি? সবকটা? উইপ্রো, টেক মহিন্দ্রা এগুলো? হ্যাঁ, উইপ্রো বেড়েছে +2.81%, টেক মহিন্দ্রা বেড়েছে +2.45%, HCL টেক, TCS, সব বড় আইটি কোম্পানিগুলোই ভালো বৃদ্ধি দেখিয়েছে আজ। কিন্তু আইটি সেক্টর তো বেশ কিছুদিন ধরে একটু চাপের মধ্যে ছিল, তাই না? আমরা আলোচনা করছিলাম গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক অনিশ্চয়তা, ট্যাক্স স্পেন্ডিং কমার ভয়, এমনকি আমেরিকার ওই হায়ার অ্যাক্টের মতো রেগুলেটরি চিন্তাও তো ছিল। ছিল তো বটেই। এই হায়ার অ্যাক্ট প্রস্তাবটা তো ভারতীয় আইটি কোম্পানিগুলোর খরচ বাড়িয়ে দিতে পারে, এরকম একটা আশঙ্কা ছিল। তো এই রকম একটা পরিস্থিতিতে একটা বাইব্যাক ঘোষণা, এটা কি সত্যি ফান্ডামেন্টাল কিছু বদলালো, নাকি শুধু একটা সাময়িক জোশ? খুব ভালো প্রশ্ন এটা। দেখুন, আইটি সেক্টর সত্যিই সাম্প্রতিককালে কিন্তু আন্ডারপারফর্ম করছিল, এটা ঠিক। বাইব্যাক ঘোষণাটা শেয়ার হোল্ডারদের কাছে অতিরিক্ত নগদ ফেরত দেওয়ার একটা ভালো উপায়, আর ম্যানেজমেন্টের একটা আত্মবিশ্বাসের ইঙ্গিতও দেয় যে তারা মনে করছে শেয়ারটা আন্ডারভ্যালুড।
হুম। কিন্তু এটা কোম্পানির ব্যবসার মূল চালিকা শক্তি বা ভবিষ্যতের আয়ের সম্ভাবনাকে তো সরাসরি পাল্টে দেয় না, তাই না? তাহলে বাজার এতখানি সাড়া দিল কেন? অন্য কোনো ভালো খবর কি ছিল না বাজারে? আমার তো মনে হয় বাজারের এই তীব্র প্রতিক্রিয়া আসলে অন্য কোনো বড় পজিটিভ খবরের অভাবকেই হয়তো তুলে ধরছে। এটা মূলত একটা কর্পোরেট অ্যাকশনকে কেন্দ্র করে তৈরি হওয়া সেন্টিমেন্ট ড্রিভেন র্যালি, ব্যবসার মৌলিক উন্নতির ভিত্তিতে নয়। মানে এটা ভঙ্গুর হতে পারে। বিশ্লেষকরা তো এটাই বলছেন যে বাইব্যাক ঘোষণাটা এতটাই প্রভাবশালী ছিল যে এটা ওই হায়ার অ্যাক্ট নিয়ে যে উদ্বেগটা তৈরি হয়েছিল সেটাকেও সাময়িকভাবে চাপা দিয়ে দিয়েছে। তাই এই র্যালি কিছুটা ভঙ্গুর বা অস্থায়ী হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। মানে যদি বিনিয়োগকারীদের নজর আবার ওই বড় অর্থনৈতিক বিষয়গুলোর দিকে ফেরে ম্যাক্রো কথায়, তাহলে এই উচ্ছ্বাসটা হয়তো কমেও যেতে পারে। বেশ, বোঝা গেল। আচ্ছা, আইটি ছাড়া অন্য কোনো সেক্টরগুলোর পারফরমেন্স আজ চোখে পড়ার মতো ছিল? কিছু তো নিশ্চয়ই ছিল। হ্যাঁ, ছিল। আইটি ছাড়াও ভালো ফল করেছে নিফটি ফার্মা, প্রায় +0.86% বেড়েছে। আর নিফটি এফএমসিজি সেটাও +0.58% বেড়েছে। এগুলোকে তো আমরা সাধারণত ডিফেন্সিভ সেক্টর বলি। হ্যাঁ, ফার্মা এফএমসিজি মানেই ডিফেন্সিভ। যেমন ধরুন ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ প্রায় 3.5% বেড়ে নিফটির অন্যতম টপ গেইনার ছিল আজ। ইন্টারেস্টিং। এই ডিফেন্সিভ সেক্টরগুলোতে কেনার কারণ কি হতে পারে? মানে একদিকে আইটি হু হু করে দৌড়চ্ছে, আবার অন্যদিকে লোকে ফার্মা এফএমসিজিও কিনছে। এটা কেমন কম্বিনেশন? এর দুটো সম্ভাব্য কারণ থাকতে পারে। এক, হতে পারে আইটির এই দৌড় দেখে কিছু বিনিয়োগকারী একটু ঝুঁকি কমাতে চাইছেন, মানে ফ্লাইট টু সেফটির জন্য এই স্থিতিশীল সেক্টরগুলিতে টাকা রাখছেন। আচ্ছা, পোর্টফোলিও ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, সেরকম একটা ব্যাপার। আর দুই, ইউএস ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে রেট কাট করতে পারে, এই প্রত্যাশাটা কিন্তু বাড়ছে, বিশেষ করে গত সপ্তাহের আমেরিকার ওই দুর্বল চাকরির রিপোর্টের পর। ও হ্যাঁ, ফেড রেট কাটের আশা। আর রেট কাটের আশা বাড়লে সেটা সাধারণত ভারতের মতো এমার্জিং মার্কেটের জন্য ভালো হয়, কারণ তাতে বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা বাড়ে। আর কম সুদের হারে ফার্মা বা এফএমসিজি কোম্পানির মতো স্থিতিশীল ব্যবসার আকর্ষণ তো বাড়েই। ঠিক। আর কোন সেক্টরগুলো আজ পিছিয়ে ছিল, মানে আন্ডার পারফর্ম করেছে? আন্ডার পারফর্মার্সদের মধ্যে ছিল নিফটি রিয়ালিটি, প্রায় -0.30% পড়েছে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সেটাও -0.30, আর নিফটি পিএসইউ ব্যাংক পড়েছে -0.13%। এগুলো কারণ কি হতে পারে? রিয়ালিটি থেকে প্রফিট বুকিং হলো? হ্যাঁ, রিয়েলটি সেক্টরে আগের বেশ কয়েকদিনের লাভের পর প্রফিট বুকিং দেখা গেছে। তাছাড়া এই সেক্টর তো সুদের হারের প্রতি বেশ সংবেদনশীল, তাই রেট কাটের আশা থাকলেও একটা অনিশ্চয়তা কাজ করছে হয়তো। আর অয়েল অ্যান্ড গ্যাস? অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের ক্ষেত্রে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজ সামান্য বেড়েছে। ব্রেন্ট ক্রুড প্রায় 0.80% বেড়ে $66.55 প্রতি ব্যারেলে গেছে। এতে অয়েল মার্কেটিং কোম্পানি বা ওএমসিগুলির মার্জিন কমতে পারে, এ একটা আশঙ্কা থাকে। আর পিএসইউ ব্যাংক, ওরা তো পিছিয়েই থাকছে। হ্যাঁ, পিএসইউ ব্যাংক সেক্টর তাদের সাম্প্রতিক দুর্বল পারফরমেন্স আজও ধরে রেখেছে। তেমন কোনো পজিটিভ ট্রিগার নেই এই মুহূর্তে। নিফটি অটো আর নিফটি ব্যাংক প্রায় স্থির ছিল দেখছি, মানে সাপাক। একদম। নিফটি অটো 0.03% আর নিফটি ব্যাংক 0.05%, প্রায় কোনো পরিবর্তন ছাড়াই বন্ধ হয়েছে। অটো সেক্টরে মনে হচ্ছে জিএসটি রেট কমানোর যে আশাটা তৈরি হয়েছিল, তারপর একটু প্রফিট বুকিং চলছে। ঠিক। আর ব্যাংক নিফটির এই সোপাট বন্ধ হওয়াটা, এটা কিন্তু বাজারের একটা দ্বিধা বা ইনডিসিশন বোঝাচ্ছে। আর এই র্যালিতে যে বড় পার্টিসিপেশন নেই সেটাও নির্দেশ করছে। ব্যাংকিং সেক্টরের সমর্থন ছাড়া বাজারের বড় উত্থান হওয়াটা তো বেশ কঠিন। তাহলে কি আমরা পরিষ্কার একটা সেক্টর রোটেশন দেখতে পাচ্ছি? মানে টাকা এক সেক্টর থেকে বেরিয়ে অন্য সেক্টরে যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কারভাবে। মানে সাম্প্রতিককালে যে সেক্টরগুলো ভালো ফল করছিল, ধরুন অটো, সেখান থেকে পুঁজি বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে। আর সেই টাকাটা কোথায় যাচ্ছে? সেই টাকাটা যাচ্ছে আইটির মতো পিছিয়ে থাকা বা ল্যাগার্ড সেক্টরে, যাকে ইনফোসিসের এই বাইব্যাক খবরটা একটা নতুন গতি দিয়েছে। আবার একই সঙ্গে ফার্মা এবং এফএমসিজির মতো ডিফেন্সিভ সেক্টরেও কিন্তু আগ্রহ দেখা যাচ্ছে। মানে বাজারের অনিশ্চয়তাটা স্পষ্ট হচ্ছে। একদম। এটা বাজারের অনিশ্চয়তার একটা ক্লাসিক উদাহরণ।
র্যালিটা কোনো গভীর অর্থনৈতিক কারণের ভিত্তিতে হচ্ছে না, বরং একটা নির্দিষ্ট কর্পোরেট ইভেন্ট আর কিছু সেক্টরের মধ্যে পুঁজির আবর্তনের দ্বারা চালিত হচ্ছে। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং। আমরা আজকের ভারতীয় শেয়ার বাজারের বিশ্লেষণ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, বাজারের এই সেক্টরগত ছবির পাশাপাশি কিছু নির্দিষ্ট কোম্পানির খবরও তো আজ বেশ গুরুত্বপূর্ণ ছিল, তাই না? হ্যাঁ, ছিল তো বটেই। যেমন ধরুন বিকাজি ফুডস ইন্টারন্যাশনাল, তাদের ম্যানেজিং ডিরেক্টরকে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট বা ইডি সমন পাঠিয়েছে। ও, ইডি সমন? হ্যাঁ, যদিও কোম্পানি জানিয়েছে যে সমনে কোনো নির্দিষ্ট অভিযোগের কথা বলা নেই, তবু খবরটার একটা প্রভাব তো পড়েই। স্টকটা প্রায় 1.85% পড়েছে আজ। খবরটা নেগেটিভ তো বটেই। আর পজিটিভ দিকে? পজিটিভ দিকে টাটা পাওয়ার কোম্পানির একটা ভালো খবর আছে। ওরা টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটির সাথে মিলে মুম্বাই এয়ারপোর্টের কাছে দেশের অন্যতম বৃহত্তম ইভি চার্জিং হাব খুলেছে। আর এটা নাকি 100% গ্রিন এনার্জি দ্বারা চালিত হবে। বাহ, এটা তো খুবই ভালো খবর, গ্রিন এনার্জি। হ্যাঁ, আর জন ককরেল ইন্ডিয়া এরা দুটো বড় স্টিল সেক্টরের কন্ট্রাক্ট পেয়েছে। তার মধ্যে একটা 50 কোটি টাকার কোল্ড রোলিং মিল কমপ্লেক্স তৈরির অর্ডার। স্টকটা দিনের মধ্যে প্রায় 3% বেড়েও ছিল। দারুণ। আর কোটাক মাহিন্দ্রা ব্যাংক নিয়েও তো একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। হ্যাঁ, একটা খবর বাজারে ঘুরছে যে জাপানের সুমিতোমো মিৎসুই ফিনান্সিয়াল গ্রুপ তাদের হাতে থাকা কোটাক ব্যাংকের 1.65% শেয়ার, যার মূল্য প্রায় 6,000 কোটি টাকা, সেটা নাকি ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করতে পারে। তবে এটা এখনো কনফার্মড খবর নয়, জাস্ট একটা রিপোর্ট। আচ্ছা, এর সাথে তো সেবির দুটো গুরুত্বপূর্ণ রেগুলেটরি আপডেটও এসেছে বললেন, যেগুলো বিনিয়োগকারীদের জানা দরকার। হ্যাঁ, দুটো আপডেট আছে। প্রথমটা হলো পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পিএসইউগুলি ডিলিস্টিং বা শেয়ার বাজার থেকে নিজেদের সরিয়ে নেওয়ার নিয়ম নিয়ে। কি পরিবর্তন হয়েছে নিয়মে? পিএসইউর জন্য নিয়মটা একটু শিথিল করেছে, যেখানে সরকারের শেয়ার হোল্ডিং 90% বা তার বেশি। এদের যদি ভলেন্টারি ডিলিস্টিং করতে হয়, মানে স্বেচ্ছায় বাজার থেকে বেরিয়ে যেতে চায়, তাহলে আগে 2/3 পাবলিক শেয়ার হোল্ডারের অনুমোদন লাগত। সেটা আর লাগবে না। না, সেই নিয়মটা সরানো হয়েছে। দাম ঠিক হবে ফিক্সড প্রাইস পদ্ধতিতে, যা ফ্লোর প্রাইসের থেকে কমপক্ষে 15% বেশি হতে হবে। তবে এই নতুন নিয়মটা ব্যাংক, এনবিএফসি বা ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এর প্রভাব কি হতে পারে? মানে উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য এর অর্থটা কি দাঁড়ালো? দেখুন, এর ফলে সরকারের পক্ষে কিছু পিএসইউ বিক্রি করা বা ডাইভেস্টমেন্ট করা হয়তো সহজ হবে। আমরা হয়তো কিছু পিএসইউতে ডিলিস্টিং অফার আসতে দেখতে পারি। কিন্তু মাইনরিটি শেয়ার হোল্ডারদের জন্য কি এটা ভালো? তাদের দর কষাকষির ক্ষমতা কি কমে গেল? হ্যাঁ, সেই দিকটা আছে। মাইনরিটি শেয়ার হোল্ডারদের দর কষাকষির ক্ষমতা হয়তো কিছুটা কমতে পারে ফিক্সড প্রাইস পদ্ধতির জন্য। এটা সরকারের একটা কৌশলগত পদক্ষেপ বলাই ভালো। স্ট্র্যাটেজিক পলিসি শিফট, বোঝা গেল। আর দ্বিতীয় আপডেটটা কি ছিল? কেআরএ নিয়ে। হ্যাঁ, দ্বিতীয়টি হলো কেওআইসি রেজিস্ট্রেশন এজেন্সি বা কেআরএ সংক্রান্ত। কেআরএ হলো সেই সংস্থা যারা আমাদের মতো বিনিয়োগকারীদের কেওআইসি তথ্য, মানে নো ইওর কাস্টমার ডিটেলস, সংরক্ষণ করে। ঠিক। এসইবি এদের রেজিস্ট্রেশন প্রত্যাহার বা সারেন্ডার করার প্রক্রিয়াটা সহজ করেছে। মূল উদ্দেশ্য হলো, যদি কোনো কেআরএ বন্ধ হয়ে যায় বা রেজিস্ট্রেশন সারেন্ডার করে, তাহলে তাদের কাছে থাকা সমস্ত কেওআইসি রেকর্ড যেন সুরক্ষিতভাবে অন্য কোনো চালু সেবি রেজিস্টার্ড কেআরএতে স্থানান্তরিত হয়ে যায়। ওহ, মানে বিনিয়োগকারীদের ডেটা যাতে সুরক্ষিত থাকে এবং তাদের অসুবিধা না হয়। একদম, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রাখাই মূল লক্ষ্য। বেশ, এবার একটু বাজারের অভ্যন্তরীণ স্বাস্থ্যের দিকে ফেরা যাক। আমরা শুরুতে বলছিলাম যে সেন্সেক্স নিফটি বেড়েছে ঠিকই, কিন্তু এনএসইতে পতন হওয়া স্টকের সংখ্যা, মানে 1514টা স্টক পড়েছে, আর বৃদ্ধি পাওয়া স্টকের সংখ্যা 1485, মানে পড়ার সংখ্যাই বেশি। এটাকে কি বলে? এটাকে বলে নেগেটিভ মার্কেট ব্রেথ। এটা বাজারের ভেতরের স্বাস্থ্যের একটা খুব গুরুত্বপূর্ণ সূচক। মানে এটা ভালো লক্ষণ নয়? না, এটা ভালো লক্ষণ নয়। এর মানে হলো, যদিও ইন্ডেক্স কিছু বড় স্টকের, হেভিওয়েট স্টক যাকে বলে, তাদের দৌলাতে বেড়েছে, কিন্তু বাজারের বেশিরভাগ স্টক কিন্তু হয় পড়েছে না হলে স্থির ছিল। এটা প্রমাণ করে যে র্যালিটা সার্বিক ছিল না, মানে ব্রড বেসড ছিল না। বাজারের ভেতরের স্বাস্থ্য আসলে দুর্বল। কিন্তু ইন্ডিয়া ভিক্স, মানে বাজারের ভয় বা ভোলাটিলিটি মাপার যে সূচক, সেটা তো আজ প্রায় 1.40% কমে 10.69 এসেছে।
ভিক্স কমা তো ভালো লক্ষণ ধরা হয়। সাধারণত ভিক্স কমা মানে বাজারে ভয় কমছে, স্থিতিশীলতা বাড়ছে, এটা ঠিক। কিন্তু আজকের পরিস্থিতিতে এই নেগেটিভ ব্রেথের সাথে মিলিয়ে দেখলে ভিক্স কমার কারণটা অন্য হতে পারে। কি রকম? হতে পারে ইনফোসিসের মতো হেভিওয়েট স্টকগুলোর যে জোরদার বৃদ্ধি, সেটা ইন্ডেক্সকে ধরে রেখেছে বা অ্যাঙ্কার করেছে, তাই ইন্ডেক্সে ভলিটিলিটি কম দেখাচ্ছে। এটা হয়তো বাজারের সার্বিক আত্মবিশ্বাস বাড়ার প্রতিফলন নয়, বরং কয়েকটি বড় স্টকের দ্বারা তৈরি হওয়া একটা আপাত স্থিতিশীলতা। বুঝলেন তো? বুঝলাম। মানে আসল ছবিটা ভিক্স দেখে বোঝা যাচ্ছে না। ব্রডার মার্কেট ইন্ডাইসেস মানে মিড ক্যাপ আর স্মল ক্যাপের পারফরমেন্সও তো নিফটি 50 থেকে কম ছিল, তাই না? হ্যাঁ, সেটাও একটা প্রমাণ। নিফটি মিড ক্যাপ 100 বেড়েছে মাত্র 0.18%, আর নিফটি স্মল ক্যাপ 100 বেড়েছে 0.34%। সেখানে নিফটি 50 বেড়েছে 0.39%। এটাও কিন্তু ওই ন্যারো র্যালির তত্ত্বকেই সমর্থন করছে। র্যালির প্রভাবটা নিচের দিকে মানে ছোট আর মাঝারি কোম্পানিগুলোতে সেভাবে ছড়ায়নি। আচ্ছা, আজকে ক্লোজিং অনুযায়ী এনএসির মোট মার্কেট ক্যাপিটালাইজেশন কত ছিল? আজকের ক্লোজিং অনুযায়ী এনএসির মোট মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল প্রায় 45.06 লাখ ক্রোড় রুপি। বিরাট অঙ্ক। আচ্ছা, আজকে টপ 5 নিফটি গেইনার্স কারা ছিল? ইনফোসিস তো ছিলই। হ্যাঁ, ইনফোসিস সবার উপরে, তারপর ডক্টর রেডিজ, উইপ্রো, আদানি পোর্টস আর টেক মাহিন্দ্রা। আর টপ 5 লুজার্স? লুজার্সের মধ্যে ছিল ট্রেন্ট, ইটার্নাল, সম্ভবত আইশার মোটরস, আল্ট্রাটেক সিমেন্ট, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আর ইন্ডাসইন্ড ব্যাংক। এই তালিকাটাও কিন্তু আজকের দিনের সেক্টরাল গল্পটাই বলছে। মানে আইটি, ফার্মা একদিকে আর অন্যদিকে রিটেল, সিমেন্ট, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস চাপে। একদম। গেনার্স আর লুজার্সের তালিকা দেখলে আজকের দিনের সেক্টরাল থিমটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার একটু গ্লোবাল কনটেক্সটটা দেখে নিই। বাইরের বাজারগুলো কেমন ছিল? দেখুন, ওয়াল স্ট্রিট থেকে তো আমরা কাল রাতে ইতিবাচক ইঙ্গিত পেয়েছিলাম, ন্যাসড্যাক রেকর্ড উঁচুতে বন্ধ হয়েছিল। কিন্তু আজ এশিয়ান বাজারগুলো মিশ্র ছিল, মানে হংকং, সাউথ কোরিয়া বেড়েছে, কিন্তু চায়না, জাপান পড়েছে। এর মূল কারণ কি? ওই ফেড রেট কাটের আশা? হ্যাঁ, মূল চালিকা শক্তি ওটাই। ইউএস ফেডারেল রিজার্ভের রেট কাটের প্রত্যাশা বৃদ্ধি। আমেরিকার দুর্বল চাকরির রিপোর্টের পর এই আশাটা আরও বেড়েছে। এই প্রত্যাশার কারণে ইউএস ডলার কিছুটা দুর্বল হয়েছে। আর ব্রেন্ট ক্রুড সামান্য বেড়েছে, প্রায় 0.80% বেড়ে USD 66.55 প্রতি ব্যারেলে গেছে। আর ইন্ডিয়ান রুপি ডলারের তুলনায় আজ একটু শক্তিশালী হয়েছে, প্রায় 0.18% বেড়ে 88.1025 প্রতি ডলারে বন্ধ হয়েছে। কিন্তু এই সব কিছুর পরেও ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স বা এফআইআইস বিক্রি করে গেল। গতকাল মানে 8ই সেপ্টেম্বরের ডেটা বলছে তারা প্রায় 2170 কোটি টাকার নেট সেল করেছে। এটাই এখন বাজারের সবচেয়ে বড় উদ্বেগের কারণ, এবং একটা স্পষ্ট ডিসকানেক্ট দেখা যাচ্ছে, মানে ফারাক। কি রকম ফারাক? একদিকে দেখুন, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস, মানে আমাদের দেশের মিউচুয়াল ফান্ডস, ইন্স্যুরেন্স কোম্পানিজ, এরা কিন্তু বাজারকে সাপোর্ট দিয়েছে। ওরা গতকাল প্রায় 3014 কোটি টাকার নেট বাই করেছে। বাহ, ডিআইআই বাইং বেশ স্ট্রং। হ্যাঁ, খুবই স্ট্রং। কিন্তু উল্টো দিকে এফআইআইস বেরিয়ে যাচ্ছে, প্রায় 2170 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। কিন্তু বিশ্ব বাজারে যখন রেট কাটের আশা বাড়ছে, যেটা ভারতের মতো বাজারের জন্য সাধারণত ভালো খবর বলেই ধরা হয়, তখন এফআইআইস বিক্রি করছে কেন? এর সম্ভাব্য কারণ কি হতে পারে? উই লার্ন ইনভেস্টিংয়ে দর্শকদের এটা জানা খুব দরকার। এর দুটো প্রধান কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এক, ভারতের শেয়ার বাজারের ভ্যালুয়েশন, মানে শেয়ারের দাম, সেটা এখনও বেশ চড়া বা এক্সপেন্সিভ মনে হতে পারে এফআইআইসদের কাছে অন্যান্য বাজারের তুলনায়। আচ্ছা, মানে ওরা ভাবছে দামটা বেশি। হ্যাঁ, হতে পারে। আর দুই, আমেরিকার ওই হায়ার অ্যাক্ট বা অন্যান্য রেগুলেটরি উদ্বেগ অথবা গ্লোবাল ট্রেড নিয়ে যে চিন্তাগুলো আছে, সেগুলো হয়তো এখনো পুরোপুরি কাটেনি তাদের মন থেকে। সেটাও হতে পারে। তাই বাজারের যে বর্তমান স্থিতিশীলতা আমরা দেখছি, সেটা প্রায় পুরোটাই কিন্তু ডিআইআই বাইং এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এটা একটা ভঙ্গুর ভারসাম্য বা ফ্রেজাইল ইকুইলিব্রিয়াম যাকে বলে। মানে যদি ডিআইআই বাইং কোনো কারণে কমে যায় আর এফআইআই সেলিং চলতেই থাকে, তাহলে বাজারে চাপ আসতে পারে। অবশ্যই, তখন বাজারে একটা বড় সড় চাপ সৃষ্টি হতে পারে। এই ভারসাম্যটা খুব ডেলিকেট,
তাহলে মুদ্রা কথা যেটা দাঁড়াচ্ছে, বাজার আজ ওপরে বন্ধ হলেও ভেতরের শক্তি কিন্তু কম। র্যালিটা মূলত আইটি সেক্টর এবং ইনফোসিসের ওই বাইব্যাক খবরের ওপর নির্ভরশীল, এবং সেটা ভঙ্গুর হতে পারে। ডিআইআইরা কিনছে ঠিকই, কিন্তু এফআইআইরা বিক্রি করছে, একটা টানাপোড়েন চলছে। একদম, সারসংক্ষেপ এটাই। আর এই পরিস্থিতিটা মাথায় রেখে আগামী দিনের জন্য আমাদের কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে। কি কি বিষয় সেগুলো? বিশেষ করে যারা উই লার্ন ইনভেস্টিং এর মাধ্যমে নিয়মিত বাজারকে অনুসরণ করেন, তাদের জন্য কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে? প্রথমত, অবশ্যই বৃহস্পতিবার 11ই সেপ্টেম্বর ইনফোসিসের বোর্ড মিটিং। বাইব্যাক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়, তার আকার বা সাইজ কত হবে, দাম বা প্রাইস কি অফার করবে, সেগুলোর ওপর বাজারের গভীর নজর থাকবে। ঠিক। দ্বিতীয়ত, আমেরিকার ইনফ্লেশন ডেটা আসছে সামনেই। এই ডেটাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ফেডের রেট কাট সিদ্ধান্তকে অনেকটাই প্রভাবিত করবে। এই ডেটার দিকেও আমাদের নজর রাখতে হবে। তাহলে কি বাজার আপাতত একটা রেঞ্জের মধ্যে থাকবে? কনসলিডেশন? আমার তো তাই মনে হচ্ছে। বাজার সম্ভবত আপাতত একটা কনসলিডেশন বা স্থির হওয়ার পর্যায়ে থাকতে পারে, যা পর্যন্ত না কোনো স্পষ্ট দিশা পাওয়া যাচ্ছে। টেকনিক্যাল লেভেলস কি বলছে? নিফটি আর ব্যাংক নিফটির জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোথায়? টেকনিক্যালি কি দেখা যাচ্ছে? নিফটি 50-র ক্ষেত্রে দেখুন, একটা ভালো দিক হলো এটা তার 100 ডে মুভিং অ্যাভারেজ বা ডিএমএ পুনরুদ্ধার করেছে। এটা শর্ট টার্মের জন্য একটা পজিটিভ সংকেত। আচ্ছা। কিন্তু ওপরে 24,900 থেকে 25,000 এই জোনটা একটা কঠিন রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। এই বাধাটা যদি জোরের সাথে পেরোতে পারে, মানে ডিসাইসিভলি ভাঙতে পারে, তাহলে 25,300 থেকে 25,500 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর নিচের দিকে সাপোর্ট? নিচের দিকে সাপোর্ট রয়েছে 24,700 থেকে 24,750 জোনে। সেটা যদি ভাঙে, তাহলে পরবর্তী সাপোর্ট 24,600-র কাছে। আর ব্যাংক নিফটি সেটা তো নড়ছেই না প্রায়। হ্যাঁ, ব্যাংক নিফটি এখনও কনসলিডেশনই আছে। কি শর্ট টার্ম মুভিং অ্যাভারেজগুলোর নিচেই ট্রেড করছে। সাপোর্ট রয়েছে প্রায় 53,700-র কাছে, আর রেজিস্ট্যান্স প্রায় 54,800-র কাছে। এই রেঞ্জের বাইরে যতক্ষণ না বেরোচ্ছে, ততক্ষণে দিক নির্দেশ বোঝা একটু কঠিন। তাহলে আগামীকালকের জন্য, মানে 10ই সেপ্টেম্বরের জন্য, যদি দুটো সম্ভাব্য পরিস্থিতি বা সিনারিও আমরা ভাবি, তাহলে কি হতে পারে? বুলিশ আর বেয়ারিশ? আচ্ছা, বুলিশ বা আশাবাদী পরিস্থিতি যদি ভাবি, সেটা হতে পারে যদি আইটির এই দৌড়টা কালো বজায় থাকে আর র্যালিটা ব্যাংকিংয়ের মতো অন্যান্য সেক্টরেও ছড়ায়, মানে পার্টিসিপেশন বাড়ে। সেক্ষেত্রে নিফটি 25,000-এর বাধাটা ভাঙার চেষ্টা করতে পারে। তবে এর জন্য এফআইআই সেলিং কমা দরকার, অথবা ডিআইআই বাইং আরও বাড়া দরকার, মানে ফান্ডে সাপোর্ট লাগবে। আর বেয়ারিশ বা নিরাশাবাদী পরিস্থিতি? বিয়ারিশ পরিস্থিতি হবে যদি আইটি র্যালি এখানেই থেমে যায়, মানে প্রফিট বুকিং শুরু হয় ইনফোসিস বা অন্যান্য আইটি স্টকে। আর বাজারের ভেতরের যে দুর্বলতা, মানে ওই নেগেটিভ ব্রেথ, সেটা যদি বজায় থাকে এবং অন্যান্য সেক্টরেও বিক্রি বাড়ে, তাহলে নিফটি আবার নিচের দিকে ওই 24,600 সাপোর্ট লেভেলের দিকে নেমে আসতে পারে। বোঝা গেল। এই রকম একটা দোলাচলের বাজারে বিভিন্ন ধরনের বিনিয়োগকারীর জন্য আপনার কি পরামর্শ থাকবে? মানে যারা শর্ট টার্ম ট্রেডার বা যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর? দেখুন, যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য বলবো এই ন্যারো র্যালি আর নেগেটিভ ব্রেথ দেখে একটু সতর্ক থাকতে হবে। আইটি র্যালিতে ক্লান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা সেদিকে নজর রাখাটা খুব দরকার। তবে ইন্ডিয়া ভিক্স যেহেতু এখন কম, তাই অপশন স্ট্র্যাটেজি ব্যবহার করার কিছু সুযোগ তৈরি হতে পারে। আচ্ছা, আর যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স বা পোর্টফোলিও ম্যানেজার্স, তাদের জন্য বলবো পোর্টফোলিও কনসেন্ট্রেশন রিস্কটা একবার পর্যালোচনা করা জরুরি। মানে কোনো একটা সেক্টরে, যেমন আইটিতে বেশি এক্সপোজার হয়ে গেল কিনা। কারণ আইটির বৃদ্ধিটা হয়তো স্বল্পমেয়াদী বুস্ট দিচ্ছে, কিন্তু বাজারের সার্বিক দুর্বলতাটা কিন্তু একটা উদ্বেগের বিষয়। ডোমেস্টিক থিম, মানে ডিআইআই সাপোর্ট হয়তো চলতে থাকবে। আর হ্যাঁ, সেবির যে নতুন পিএসইউ ডিলিস্টিং নিয়ম এলো, সেটার প্রভাব নিজেদের পিএসইউ হোল্ডিংসের উপর কেমন পড়তে পারে সেটাও একবার খতিয়ে দেখা উচিত। আজকের দিনে কিছু স্টকে অস্বাভাবিক ভলিউম দেখা গেছে বলছিলেন, সেগুলো তো উইলার্ন ইনভেস্টিংয়ের দর্শকদের নজরে রাখা উচিত, তাই না? স্পেসিফিক স্টক অ্যাকশন বোঝার জন্য। হ্যাঁ, অবশ্যই। কিছু স্টক আজ অসাধারণ ভলিউম দেখিয়েছে, যেমন গুজরাট ফ্লুরোকেমিক্যালস প্রায় 19.3 গুণ বেশি ভলিউম হয়েছে আজ, আর দাম বেড়েছে 8%-এর বেশি।
অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ACE সেখানে প্রায় 17.58 গুণ ভলিউম, দাম বেড়েছে 7.75%। রেলটেল কর্পোরেশন প্রায় 12 গুণ ভলিউম, দাম প্লাস 5.35%। আসাহি ইন্ডিয়া গ্লাস, ইন্টেলেক্ট ডিজাইনারিনা এগুলো তো খুব বেশি ভলিউম দেখা গেছে এবং দামও বেড়েছে। মানে এই স্টকগুলোর প্রতি বাজারের একটা বিশেষ আগ্রহ তৈরি হয়েছে আজ। হ্যাঁ, এই ভলিউম শকার্সগুলো অনেক সময় আগামী দিনের সম্ভাব্য মুভার্স বা হট স্টকগুলোর ইঙ্গিত দেয়। এগুলো নজরে রাখা ভালো। তাহলে আজকের আলোচনা আমরা প্রায় শেষের দিকে নিয়ে আসি, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাই সকলের জন্য ভাবার। বলুন। যখন বাজার একটা কর্পোরেট অ্যাকশন মানে ইনফোসিসের বাইব্যাক এবং শুধুমাত্র দেশীয় সংস্থার বা ডিআইআইদের কেনার ওপর এতটা নির্ভরশীল হয়ে পড়ছে, আর উল্টো দিকে বিদেশি সংস্থাগুলো বা এফআইআইরা ক্রমাগত বিক্রি করে চলেছে, তখন একটা টেকসই এবং সার্বিক মানে ব্রড বেসড র্যালি শুরু হওয়ার জন্য ঠিক কী পরিবর্তন হওয়া দরকার? কি হলে বাজারের এই ভরসাটা ফিরবে? এই বিপরীতমুখী স্রোতের মধ্যে বিনিয়োগকারীরা কিভাবে নিজেদের পথ খুঁজে নেবে? এটাই এখন বাজারের সবচেয়ে বড় প্রশ্ন, মানে $1,000,000 প্রশ্ন যাকে বলে। এই এফআইআই সেলিং বন্ধ হওয়া বা ডিআইআই বাইংয়ের পাশাপাশি এফআইআই বাইং শুরু হওয়া আর র্যালিটার আরও ছড়িয়ে পড়া, এগুলো খুব দরকার একটা টেকসই মুভের জন্য। আগামী দিনে এই বিষয়গুলোর ওপরেই নজর রাখতে হবে বাজারের গতি প্রকৃতি ঠিকঠাক বোঝার জন্য। একদম। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের এই বিস্তারিত আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই বিশ্লেষণ আপনাদের নিজেদের বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সাহায্য করবে। আর এই ধরনের আরও গভীর বিশ্লেষণ, বাজারের খুঁটিনাটি তথ্য পেতে হলে উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত এই ধরনের আলোচনা নিয়ে আসি। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।